সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ এবং নিরাপদে আছো। হাজারাত ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. সাখাওয়াত হোসেন, লেকচারার অফ ফিজিক্স, হাজারাত ডিগ্রি কলেজ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার বইয়ের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, মডার্ন ফিজিক্স যেটাকে বলে, এর আগে তোমরা এই চ্যাপ্টারে আরেকটা ক্লাস পেয়েছো যেখানে গ্যালিলিও ট্রান্সফরমেশন, লরেন্স ট্রান্সফরমেশন, তারপরে সময়ের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করেছেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন, ভরের আপেক্ষিকতা এবং ভর শক্তির সমীকরণ, এবং এই জিনিসগুলোর উপর আমরা কিছু গাণিতিক সমস্যা করব। তাহলে চলো আমরা আমাদের লেসনে ফিরে যাই। দৈর্ঘ্যের আপেক্ষিকতা বলতে আমরা কি বুঝতে পারছি? আমরা সাধারণত জানি দৈর্ঘ্য, আমরা এতদিন যা পড়ে আসছি ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা অনুযায়ী আমরা দৈর্ঘ্য স্থির ধরে নিয়েছিলাম সবসময়। কিন্তু মডার্ন ফিজিক্সে এসে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব যখন আইনস্টাইন দিলেন 1905 সালে, তখন বলতেছে না, দৈর্ঘ্য স্থির না, দৈর্ঘ্য পরিবর্তনশীল। যখন তুমি কোন একটা গতিশীল বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করবা, সেটার গতি অবশ্যই আলোর বেগের কাছাকাছি হতে হবে, তখন দেখা যাবে কি এর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে দৈর্ঘ্যের আপেক্ষিকতা জিনিসটা কি? আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বস্তু বা দ্বন্দ্বের দৈর্ঘ্য আপেক্ষিক গতির উপর নির্ভর করে। তাহলে এই যে বস্তুর দৈর্ঘ্য, এখানে দুইটা রেফারেন্স ফ্রেম বা কাঠামো আছে, যেটা হচ্ছে যে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্রাইম। তাহলে এস প্রাইমটা হচ্ছে স্থির আর এস প্রাইমটা হচ্ছে ভি বেগে গতিশীল। তাহলে এখানে আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বস্তু ও দ্বন্দ্বের দৈর্ঘ্য আপেক্ষিক গতির উপর নির্ভর করে। তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোন দ্বন্দ্বের দৈর্ঘ্য এল এবং নিশ্চল অবস্থায় দ্বন্দ্বের দৈর্ঘ্য যদি এল নট হয়, এখানে আমরা যদি প্রথমটার ক্ষেত্রে এল নট এবং এটা এল নট এবং এটা যদি এল হয়, তাহলে আমরা পর্যবেক্ষক যে স্থির তার সাপেক্ষে যদি আমি এল নট এবং গতিশীল অবস্থায় যদি এল ধরি, তাহলে দেখা যাবে সবসময় এল নট অপেক্ষা ছোট হবে। অর্থাৎ যখন এই এস প্রাইম কাঠামোটা ভি বেগে গতিশীল হচ্ছে, তখন এর দৈর্ঘ্য যেটা পাবো সেটা এল নট এর চেয়ে ছোট পাবো। অর্থাৎ গতিশীল, এটাকে বলতেছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, অর্থাৎ গতিশীল বস্তুর দৈর্ঘ্য কমে যাচ্ছে। তাহলে এখানে আমরা এটার সমীকরণটা কিভাবে প্রতিপাদন করতে পারি। প্রথম অংশে মনে করি এস কাঠামোর সাপেক্ষে বি ধ্রুব গতিতে এক্স অক্ষ বরাবর প্লাস এক্স অক্ষ বরাবর গতিশীল রয়েছে। তাহলে এস কাঠামোতে একজন পর্যবেক্ষক, এই যে এস কাঠামো যেটা, সেটাতে একজন পর্যবেক্ষক প্লাস এক্স অক্ষ বরাবর সাহিত এ বি, এই এ বি একটা দ্বন্দ্ব, এ বি দ্বন্দ্বের দুই প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করলে সেটা হচ্ছে কি x1 আর একটা হচ্ছে x2। তাহলে কাঠামোতে দ্বন্দ্বের দৈর্ঘ্য হবে, তাহলে এই এস কাঠামোতে দ্বন্দ্বের দৈর্ঘ্য হবে, স্থির অবস্থায় দ্বন্দ্বের দৈর্ঘ্য হচ্ছে এল নট, তাহলে x2 মাইনাস x1। এখন ধরা যাক এস প্রাইম কাঠামোতে অপর একজন পর্যবেক্ষক, সেটা হচ্ছে কি, সেটার দৈর্ঘ্য মাপলেন কি, এ বির দৈর্ঘ্য মাপলেন এল ইকুয়ালস টু x2 প্রাইম মাইনাস x1। তাহলে এখন আমরা লরেন্স ট্রান্সফরমেশন পড়ে আসছিলাম, বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন। সেখানে আমরা পাইছিলাম কি, x1 equals to x1 prime plus xt prime divided 1 plus v square by c square, যেখানে x1 prime হচ্ছে গতিশীল যে বস্তুটা আছে তার সাপেক্ষে কি ওই যে ঘটনা সেটার বুঝ, আর টি প্রাইম হচ্ছে গতিশীল বস্তুর ঘটনার সময়কাল। তাহলে এখন এরপর হচ্ছে x2 equals to x2 prime plus vt prime divided 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখন আমরা এই সমীকরণ, এই 1 নং সমীকরণে যদি এই মানগুলো বসাই, সেটা পাচ্ছি এল নট ইকুয়ালস টু এটা পেলাম। এখন এল নট ইকুয়ালস টু x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, কিন্তু x2 প্রাইম মাইনাস x1 প্রাইম আমরা জানি কি এল।
তাহলে এখানে l বসানোর পরে আমরা l নট ইকুয়ালস টু l ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখানে এই l নট ইকুয়ালস টু l, তাহলে l নট হচ্ছে যে কি স্থির অবস্থায় অর্থাৎ স্থির কাঠামোর সাপেক্ষে তোমার এই বস্তুটার দৈর্ঘ্য, আর গতিশীল কাঠামোর সাপেক্ষে তোমার বস্তুর দৈর্ঘ্য হচ্ছে l। তাহলে l ইকুয়ালস টু l নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এই 3 নং সমীকরণকেই বলতেছে দৈর্ঘ্যের সংকোচন সম্পর্কিত সমীকরণ। তাহলে এই সমীকরণ হতে দেখা যায় l ইজ লেস দেন l নট, অর্থাৎ l নটটা সবসময় l এর চেয়ে বড় হচ্ছে। তাহলে অর্থাৎ গতিশীল অবস্থায় দ্বন্দ্বের দৈর্ঘ্য নিশ্চল অবস্থায় দ্বন্দ্বের দৈর্ঘ্য অপেক্ষা ছোট হবে। এই ঘটনাকে স্থান সংকোচন বলে। তাহলে তুমি একটা কোনো বস্তুকে যদি আলোর বেগের কাছাকাছি বেগ দিতে পারো, তাহলে এই অবস্থায় দেখা যাবে কি তার দৈর্ঘ্য কমে যাচ্ছে। মানে গতিশীল থাকলে সে তার দৈর্ঘ্য কমে যাচ্ছে স্থির অবস্থা থেকে। তাহলে আমরা দৈর্ঘ্যের সংকোচন বললে আমরা এই সমীকরণটাই লিখবো। ম্যাথমেটিক্সে আমরা এই সমীকরণ দিয়ে আমরা অনেকগুলা ম্যাথ পাবো। তাহলে এখন আসি আমরা এরপরে আসে ভরের আপেক্ষিকতা। কালের দীর্ঘায়ু, এটা তোমরা লাস্ট ক্লাসে পড়েছো, টাইম ডাইলেশন যেটাকে বলে। এরপর আমরা আসবো ভরের আপেক্ষিকতা। তাহলে ভর আমরা এতদিন জেনে আসছিলাম ভর যা সেটা ফিক্সড স্থির, অর্থাৎ ভরের কখনো পরিবর্তন হয় না। আমি বাজারে গিয়ে যেই মানে প্রোডাক্টটা কিনেছি সেটা বাসায় এসেও সেম ভর হচ্ছে। এখন 1905 সালের পরে যখন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব আবিষ্কার হয়, তখন আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের পরে ভরের যেই পরিমাপটা, অর্থাৎ ভরও পরিবর্তনশীল, অর্থাৎ কোনো বস্তুর গতিশীল কোনো বস্তুর ভর পরিবর্তনশীল। তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে? তুমি যদি একটা বস্তুকে আলোর বেগের কাছাকাছি বেগ দিতে পারো, তখন সেক্ষেত্রে ভরও পরিবর্তনশীল হচ্ছে। তাহলে আলোর বেগের মনে করো তুমি যদি এই সূত্রে, অর্থাৎ এই ভরের আপেক্ষিকতার সূত্র হচ্ছে m ইকুয়ালস টু m নট ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখানে v টা হচ্ছে বস্তুর বেগ আর c হচ্ছে আলোর বেগ। তাহলে বস্তুর বেগ যদি আলোর বেগের 10% যদি করো, অর্থাৎ 1 যদি বাড়াও দাও, তাহলে দেখা যাবে ভর, এই গতিশীল বস্তুর ভর তখন স্থির বস্তুর ভর অপেক্ষা কি 50% বেড়ে যাবে। এরপরে যদি তুমি এটা 90%ও করো আলোর বেগের বেগ, তখন হবে কি প্রায় 100 গুণ বেড়ে যাবে ভর গতিশীল অবস্থায় স্থির অবস্থা থেকে 100 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এই ব্যাগের উপরেই তোমার ভরটা ডিপেন্ড করতেছে। তাহলে ব্যাগটা সাধারণত গাড়িতে যেগুলো চড়ি সেই ব্যাগ না, সেই ব্যাগ তো খুবই কম। সেটা হচ্ছে যে কি ক্লাসিক্যাল মেকানিজম অনুযায়ী আমরা যেগুলো দেখি চারপাশে, সেগুলো আমরা ক্লাসিক্যাল মেকানিজম অনুযায়ী দেখি। কিন্তু মডার্ন ফিজিক্সে, অর্থাৎ আমরা যখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা মেসনের যেই গতি, সেগুলো অনেকটা এই গতিবেগ প্রাপ্ত, তো তখন আমরা দেখা যাচ্ছে কি ভরের পরিবর্তন হচ্ছে। তাহলে ভরের আপেক্ষিকতা জিনিসটা হচ্ছে, আমরা যদি ডেফিনিশন আকারে বলি, তখন ভরের আপেক্ষিকতা অর্থাৎ ভর একটি ধ্রুব সংখ্যা আমরা জানি। তাহলে স্থান, কাল ও গতির পরিবর্তনের উপর এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব m ইকুয়ালস টু m নট ডিভাইডেড 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার অনুসারে দেখতে পাই বস্তুর ভর ধ্রুব নয়, অর্থাৎ এটাও পরিবর্তনশীল। তাহলে বস্তুর ভর সেটাও আমরা কি আপেক্ষিক। তাহলে আমরা কোনো কিছুর ভর একটা রেফারেন্স ফ্রেমে যেটা পরিমাপ করছি, সেটা আরেকটা রেফারেন্স ফ্রেমে সেটা পরিবর্তন হচ্ছে। তাহলে বস্তুর গতিবেগ বৃদ্ধির সাথে সাথে বস্তুর ভরও বৃদ্ধি পায়। একে হচ্ছে ভরের আপেক্ষিকতা বলে। তাহলে আমরা কোনো বস্তুকে যদি আমরা আলোর বেগের কাছাকাছি বেগ দিতে পারি, তখন বস্তুটার ভরও পরিবর্তন হয়ে যায়। তাহলে আলোর বেগ যত বাড়বে, ভরের বেগও খুব র্যাপিডলি বাড়বে, ভরের পরিমাণও র্যাপিডলি বাড়বে। তাহলে আমরা এখানে এই ভরের আপেক্ষিকতার সমীকরণটা কিভাবে আসছে সেটা একটু ব্যাখ্যা করি। তাহলে গতিশীল বস্তুর ভরের সমীকরণ আমরা এখন বের করব। এখানে দুইটা আমরা রেফারেন্স ফ্রেম দেখতেছি যে ফিগারের মধ্যে, একটা হচ্ছে এস কাঠামো আর একটা হচ্ছে এস প্রাইম কাঠামো। এস কাঠামো হচ্ছে স্থির, এস প্রাইম কাঠামো হচ্ছে ভি বেগে গতিশীল। তাহলে এখানে আমি বর্ণনাটা একটু পড়ি। মনে করি এস ও এস প্রাইম দুটি জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এস প্রাইম স্থির কাঠামো, এস প্রাইম হচ্ছে এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে ধ্রুব গতিশীল।
তাহলে কাঠামো দুইজন পর্যবেক্ষক, এখানে এস কাঠামোতে একজন পর্যবেক্ষক, এস প্রাইম কাঠামোতে আরেকজন পর্যবেক্ষক, সমান বরের, এখানে সমান বরের বলতে এ ও বি দুইটা বল সমান বরের কণা এ ও বি এর স্থিতিস্থাপক সংঘর্ষ পর্যবেক্ষণ করছেন। তাহলে এখানে দুইজন পর্যবেক্ষক এস কাঠামো এস প্রাইম কাঠামোতে দুইটা পর্যবেক্ষক এ ও বি এর একটি স্থিতিস্থাপক সংঘর্ষ পর্যবেক্ষণ করছেন। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের পর্যবেক্ষণ করলে তাহলে কণা দুটির ভর সমান, এখানে এই এ কণা আর বি কণার ভর সমান এবং স্থির কাঠামোতে এ ও বি এর ধর্ম অভিন্ন, একই ধর্মের কণা। তাহলে একই ধরনের কণা, তাহলে সংঘর্ষের শুরুতে অর্থাৎ সংঘর্ষের পূর্বে এ কণাটা মনে করি এস অবস্থানে আর বি কণাটা এস প্রাইম কাঠামোতে স্থির আছে। তাহলে একই মুহূর্তে এ কণাটি বি এ বেগে প্লাস ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উপরের দিকে এবং বি কণাটি ভি বি প্রাইম বেগে মাইনাস ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ নিচের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে এখানে জিনিসটা হচ্ছে এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোটা যদি ভি বেগে প্লাস ওয়াই অক্ষের দিকে গতিশীল হয় এবং যে কোনো মুহূর্তে এই যে এস কাঠামোর সাপেক্ষে এস কাঠামোর থেকে অর্থাৎ এ কণাটা বি এ বেগে উপরের দিকে অর্থাৎ প্লাস ওয়াই অক্ষ বরাবর এবং এস প্রাইম কাঠামো থেকে বি কণাটা বি বি প্রাইম বেগে মাইনাস ওয়াই অক্ষের দিকে অর্থাৎ নিচের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে এখানে বি এ আর বি বি প্রাইমের বেগ কি সেম সমান। তাহলে সংঘর্ষ যে কোনো মুহূর্তে যে কোনো একটা পজিশনে তাদের সংঘর্ষ হবে, মনে করি এই সংঘর্ষটা হবে আমাদের এটা তাদের মধ্যবর্তী দূরত্ব যদি ওয়াই হয় তাহলে সংঘর্ষটা তারা লক্ষ্য করবে হাফ ওয়াই দূরত্বে সংঘর্ষটা সংঘটিত হচ্ছে। তাহলে এই যে মধ্যবর্তী দূরত্বের, কারণ দুটোটার ব্যাগ একই, দুটোটার কণার ধর্ম সেম, তাহলে হাফ ওয়াই দূরত্বে সংঘর্ষটা সংঘটিত হবে। তাহলে এস কাঠামোতে এ কণাটা যেটা ছিল এ কণাটার ভ্রমণকাল তখন তারা মেজার করবে টি নট ইকুয়ালস টু ওয়াই বাই ভি এ, কারণ আমরা জানি এস ইকুয়ালস টু ভি টি, তাহলে এখানে দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে টি নট ইকুয়ালস টু ওয়াই বাই ভি এ। একইভাবে এস প্রাইম কাঠামোতে ভি এর ভ্রমণকালও সমান হবে, তাহলে ভি এর ভ্রমণকাল টি নট ইকুয়ালস টু ওয়াই বাই ভি ভি প্রাইম। তাহলে এখন এস কাঠামোতে ভরবেগ যদি সংরক্ষিত থাকে অর্থাৎ ভরবেগ সংরক্ষণ অর্থাৎ সেম থাকে, তখন হচ্ছে কি এ ও বি কণা দুটির ভর যদি এম এ আর এম বি হয় আর তাদের বেগ যদি বি এ আর বি বি হয়, তখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র এম এ বি এ ইকুয়ালস টু এম বি ভি বি। তাহলে এখানে এই বি এটা হচ্ছে এস কাঠামোতে এ এর বেগ আর বি বি তে হচ্ছে এস কাঠামোতে বি এর বেগ। তাহলে এস কাঠামোতে বি এর ভ্রমণকাল, আমরা এস কাঠামোতে এ এর ভ্রমণকাল পাইছিলাম, এখন বলছি এস কাঠামোতে বি এর ভ্রমণকাল যদি টি হয় অর্থাৎ গতিশীল অবস্থায় ভ্রমণকাল টি যদি হয়, তাহলে টি ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড ভিভি। তাহলে টি ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড ভিভি। তাহলে আবার আমরা জানি কি একটা কাল দীর্ঘায়ন আমরা পড়ে আসছিলাম টাইম ডাইলেশন, টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। কাল দীর্ঘায়নের আমরা সমীকরণ এখান থেকে এস প্রাইম কাঠামোতে বি এর ভ্রমণকাল টি নট এবং এস কাঠামোতে বি এর ভ্রমণকাল টি এর মধ্যে সম্পর্ক। তাহলে এস কাঠামো হচ্ছে আমার স্থির কাঠামো আর এস প্রাইম কাঠামো হচ্ছে গতিশীল কাঠামো। তাহলে গতিশীল কাঠামোর সময় হচ্ছে টি নট আর হচ্ছে স্থির কাঠামোর সময় হচ্ছে টি। তাহলে আমরা এই বি কণাটার অর্থাৎ এই বি কণাটার আমরা এই মেজারমেন্টটা নিব, অর্থাৎ গতিশীল অবস্থায় তার সময় এবং স্থির অবস্থায় তার সময় যদি আমরা এইভাবে মেজার করি টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা আমরা কাল দীর্ঘায়নের সমীকরণ থেকে পাইছি। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা যদি আমরা 4 নং সমীকরণে বসালে আমরা ভি ভি ইকুয়ালস টু ওয়াই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বাই টি এটা পাই। তাহলে এখন আমরা আবার 1 নং থেকে পাচ্ছি ভি এ ইকুয়ালস টু 1 নং সমীকরণ আমরা লিখছিলাম কি ভি টি নট ইকুয়ালস টু ওয়াই বাই ভি এ, তাহলে ভি এ ইকুয়ালস টু ওয়াই বাই টি নট। তাহলে আমরা 5 আর 6 নম্বর সমীকরণ থেকে আমরা ভি এ আর ভি ভি এর মান আমরা যদি এই ভরবেগ সংরক্ষণের সূত্রে এম এ ভি এ এম বি ভি ভি তে বসাই, তখন আমরা পাচ্ছি
এই সমীকরণটা আমরা পাচ্ছি। এখানে আমরা যদি একটু সিম্পলিফাই করি, ma ইকুয়ালস টু mb রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, তাহলে mv ইকুয়ালস টু ma ডিভাইডেড 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে এখন দেখো আমরা mb টা কি, mb টা হচ্ছে স্থির অবস্থায় গতিশীল অবস্থায় বস্তুর ভর m। তাহলে mb টা হচ্ছে আমরা এই b কাঠামো যেটা এই b কণার ভর সেটা হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর ভর, আর এটা হচ্ছে স্থির অবস্থায় বস্তুর ভর ছিল হচ্ছে কি ma। তাহলে ma কে আমরা যদি স্থির অবস্থায় m নট লিখি আর গতিশীল অবস্থাটাকে যদি m লিখি, তখন আমরা লিখতে পারি m ইকুয়ালস টু m নট ডিভাইডেড 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে এটাই হচ্ছে ভরের আপেক্ষিকতা, অর্থাৎ বস্তুর গতিবেগের সাথে ভরের পরিবর্তনের সমীকরণ প্রকাশ করতেছে। তাহলে এখানে বস্তুর আপেক্ষিক তথ্যের মধ্যে বস্তুর ভরও আপেক্ষিক এবং গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের চেয়ে বেশি। তাহলে আমরা এতদিন যা জেনে আসছি, নতুন একটা জিনিস জানলাম, গতিশীল কোন বস্তু গতিশীল হলে এবং তার গতি যদি আলোর বেগের কাছাকাছি হয় তার ভরও পরিবর্তনশীল। এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করলাম। তোমরা আবার এটা মনে করো না বাজার থেকে বাজার করে গাড়ি করে আসার সময় তোমার তো গতিবেগ প্রাপ্ত হবে, তখন ওই বাজারের সামগ্রীগুলা ওজন বেড়ে যাবে। এই এখানে ব্যাগটা অবশ্যই তোমাকে কনসিডার করতে হবে আলোর বেগের কাছাকাছি যখন হবে তখনই তুমি ইহা রেজাল্টটা পাবা। ঠিক আছে, ব্যাগটা অনেক বেশি হতে হবে। ব্যাগটা যখন বেশি হবে সাধারণত কি তখন আমরা এই ভরের আপেক্ষিকতা প্রমাণ করতে পারবো। যেগুলো সাধারণত খুবই মাইক্রোস্কোপিক, অর্থাৎ তোমার এই মাইক্রোস্কোপিক না, আরো কম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন এসবের গতি বিশ্লেষণ করলে তোমরা এই জিনিসটা দেখতে পাবা। এরপরে আসি আমরা ভর শক্তি সমীকরণ। এটা বিখ্যাত সমীকরণ, আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ নামে পরিচিত। তাহলে এখানে হচ্ছে কি, যদি কোনো একটা বস্তুর ভর থাকে তাহলে তার একটা শক্তি অবশ্যই থাকবে। তাহলে এই শক্তিটা আমরা E ইকুয়ালস টু mc স্কয়ার সমীকরণ থেকেই আমরা ইজিলি বের করতে পারি। তাহলে কোনো বস্তুর ভর যদি m হয় তাহলে তাকে যদি আলোর বেগের বর্গ দিয়ে যদি গুণ করা হয় তাহলে ওই বস্তুটার শক্তি বের করা যায়। তো আমরা যে কোনো কিছুর আমরা পারমাণবিক শক্তি যেগুলো বের করি সাধারণত আমরা এই সমীকরণ দিয়েই বের করি। একটা পারমাণবিক বোমার কি পরিমাণ শক্তিশালী সেটা আমরা এভাবে বের করি। তাহলে এখন আসো এই সমীকরণটা একটু দেখি কিভাবে আসছে। বস্তুর ভর m, আলোর দ্রুতি c হলে মোট শক্তি এখানে E ইকুয়ালস টু mc স্কয়ার হবে। এটা হচ্ছে ভর শক্তি সমীকরণ। তাহলে আমরা জানি প্রথমে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে কি, যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটার সমান। তাহলে F ইকুয়ালস টু dp বাই dt। তাহলে এখানে আমরা F ইকুয়ালস টু d বাই dt mb, এখানে হচ্ছে ভরবেগের পরিবর্তন প্রকাশ করতেছে এটাকে। তাহলে P ইকুয়ালস টু হচ্ছে ভরবেগ। তাহলে এখন আমরা গতিশক্তির সংজ্ঞা থেকে জানি কোন বস্তুকে যদি আমরা স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থায় পরিবর্তন করতে চাই তাহলে তার বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি যে পরিমাণ কাজ করা হয় তাই বস্তুর গতিশক্তি। তাহলে বস্তুর গতিশক্তিটা হবে সাধারণত কোন বস্তুকে এক বল প্রয়োগ করে যদি আমি এটা dx পরিমাণ সরণ ঘটাতে পারি তাহলে বস্তুর গতিশক্তি E কে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ f ডট dx। তাহলে এখানে এটাকে আমি dx পরিমাণ সরণ ঘটালে তাহলে তখন আমার গতিশক্তি হচ্ছে f ডট dx। তাহলে এটাকে আমি লিমিট নিলাম x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু x। তাহলে এখানে f এর মানটা যদি আমি বসাই d বাই dt mb, তখন আমার mb ইনটু dx। তাহলে এখানে dx বাই, আবার এটাকে যদি সুন্দর সাজিয়ে লিখি dx বাই dt, এখানে আসতেছে dx বাই dt এর বেলায় আমরা পাচ্ছি কি v, আমরা জানি এটা কি বেগ। তাহলে দূরত্বের পরিবর্তন, সময়ের সাথে সরণের পরিবর্তন, সেটা হচ্ছে বেগ। এখান থেকে আমরা পাচ্ছি যেহেতু ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে আমরা এটাকে v ডট dmb লিখতে পারি। তাহলে এখানে ইন্টিগ্রেশন এর লিমিট সাইনও চেঞ্জ হয়ে যাবে যেহেতু এখানে mb হচ্ছে কি পরিবর্তনশীল। তাহলে 0 টু mb। তাহলে এখানে আমরা এই dmb m আর b দুটোটা পরিবর্তনশীল বলে এখানে আমরা ub ইন্টিগ্রেশনের ub সূত্র মতে u অর্থাৎ v dm প্লাস m dp,
এখান থেকে সিম্পলিফাই করার পরে আমরা পাচ্ছি ভি স্কয়ার ডিএম এমবি ডিভি। এরপরে আমরা আরেকটা সূত্র কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম, ভরের আপেক্ষিক তথ্য থেকে আমরা জানি কি, আমরা গতিশীল অবস্থায় ভর ইকুয়ালস টু অর্থাৎ m ইকুয়ালস টু m নট ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে এখানে এই m এর জায়গায় m নট এই s হলে m নট দর্শকের সাপেক্ষে স্থির অবস্থায় বস্তুটির ভর, আর v দর্শকের সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক বেগ, আর m দর্শকের সাপেক্ষে গতিসম্পন্ন অবস্থায় বস্তুটির ভর। তাহলে এখানে উপরের জিনিসগুলো আমরা একটু আগে পড়ে আসছি। এরপর আসতেছে আমরা যদি এটাকে এই সমীকরণটাকে ভরের আপেক্ষিকতা সমীকরণটাকে যদি একটু সিম্পলিফাই করি, অর্থাৎ বর্গ করার পরে এটা পাচ্ছি কি m স্কয়ার হোল ব্র্যাকেট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইকুয়ালস টু m নট স্কয়ার। এখান থেকে m স্কয়ার c স্কয়ার মাইনাস m স্কয়ার v স্কয়ার ইকুয়ালস টু m নট স্কয়ার c স্কয়ার। তাহলে উভয় পক্ষকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে এখানে আমরা পাচ্ছি 2m c স্কয়ার dm এই রাশিটা পাচ্ছি এখানে। এরপরে এখান থেকে আমরা এটাকে পক্ষকে যদি আমরা 2m দ্বারা ভাগ করি, ফাইনাল রেজাল্টটা পাচ্ছি c স্কয়ার dm মাইনাস v স্কয়ার dm ইকুয়ালস টু mb dv। তাহলে এখানে হচ্ছে v স্কয়ার dm প্লাস mb dv ইকুয়ালস টু c স্কয়ার dm। তাহলে v স্কয়ার dm আমরা কোথায় ফেলে আসছি, এখানে 2 নম্বর সমীকরণের এই অংশটা, লাল অংশটা, v স্কয়ার dm mb dv, এখানেও পেলাম v স্কয়ার dm mb dv। তাহলে এই জায়গায় আমরা c স্কয়ার dm টা বসিয়ে দেব। তাহলে 3 নং সমীকরণে বসালে এই মান 3 নং সমীকরণে যদি আমরা বসাই, তাহলে এটা পাচ্ছি আমরা 2 নং সমীকরণ যদি বসাই, তাহলে e কে অর্থাৎ গতিশক্তি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন অফ c স্কয়ার dm। তাহলে এখানে লিমিটটা বসতেছে আবার m নট থেকে m। তাহলে m নট থেকে m অর্থাৎ যখন তোমার শুরুতে অর্থাৎ স্থির বস্তুর ভর m নট আর গতিশীল বস্তুর ভর m। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করলে, আমরা dm কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে dm এর ইন্টিগ্রেশন হচ্ছে m, আর আপার লিমিট লোয়ার লিমিট বসে যাবে, তাহলে c স্কয়ার m মাইনাস m নট। তাহলে এখানে e কে ইকুয়ালস টু m c স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। তাহলে m নট c স্কয়ার প্লাস e কে ইকুয়ালস টু m c স্কয়ার। তাহলে m নট c স্কয়ার মানে হচ্ছে নিশ্চল শক্তি, অর্থাৎ নিশ্চল অবস্থায় শক্তি, অর্থাৎ স্থির অবস্থায় শক্তি, আর একটা হচ্ছে গতি শক্তি। তাহলে স্থির অবস্থা থেকে গতি বেগ প্রাপ্ত হওয়ার পর যে শক্তিটা গতি শক্তি। তাহলে এই দুটোটা হচ্ছে কি, দুটোটা সমষ্টি হচ্ছে কি আমরা মোট শক্তি পাই। সাধারণত বিভব শক্তি আর গতি শক্তির আর সমষ্টি হচ্ছে কি মোট শক্তি। তাহলে মোট শক্তি ইকুয়ালস টু আমরা পাচ্ছি এখানে কি mc স্কয়ার। তাহলে মোট শক্তি ইকুয়ালস টু mc স্কয়ার, অথবা e ইকুয়ালস টু mc স্কয়ার, এটা লেখা যায়। তাহলে m নট c স্কয়ার ইকুয়ালস টু নিশ্চল শক্তি, আর e কে ইকুয়ালস টু হচ্ছে গতি শক্তি। তাহলে মোট শক্তি কোন বস্তুর মোট শক্তি ইকুয়ালস টু আমরা mc স্কয়ার। আমরা এর আগে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা পড়ে আসছিলাম গতি শক্তি ইকুয়ালস টু হাফ mv স্কয়ার, আর স্থিতি শক্তি হচ্ছে mgh। তাহলে মোট শক্তি পড়ে আসছিলাম mgh প্লাস হাফ mv স্কয়ার। তাহলে এখানে আমরা মডার্ন ফিজিক্স এসে পড়তেছি, আমরা মোট শক্তি কোন বস্তুর মোট শক্তি ইকুয়ালস টু হচ্ছে mc স্কয়ার। তাহলে কোন বস্তুর মোট শক্তি, কোন বস্তুর যেই ভরে হোক না কেন, তার আমরা মোট শক্তি, অর্থাৎ এটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার সাপেক্ষে আমরা যদি এটা হিসাব করি, তখন এটা আমরা এই মোট শক্তি কোন পারমাণবিক বোমার মোট শক্তি আমরা এইভাবে হিসাব করতে পারি। তাহলে আজকে আমরা যে তিনটা সূত্র পড়লাম এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট। গত ক্লাসে তোমরা সময়ের আপেক্ষিকতা পড়েছো। সময়ের আপেক্ষিকতা t ইকুয়ালস টু t নট ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। আজকে আমরা পড়ছি দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ l ইকুয়ালস টু l নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে l হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, আর l নট হচ্ছে স্থিতিশীল অবস্থায় দৈর্ঘ্য। তারপরে হচ্ছে ভরের আপেক্ষিকতা m ইকুয়ালস টু m নট ডিভাইডেড 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। m হচ্ছে গতিশীল অবস্থায় ভর, m নট হচ্ছে স্থিতি অবস্থায় ভর। এরপর আসতেছে ভর শক্তির সমীকরণ। ভর শক্তির সমীকরণ অর্থাৎ e ইকুয়ালস টু mc স্কয়ার। তাহলে এখানে আরেকটা আছে e কে ইকুয়ালস টু mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। তাহলে আমরা এই চারটা সমীকরণ মোটামুটি মনে রাখবো, আমরা অঙ্ক করার সময় এটা কাজে লাগবে। এবার আসো আমরা কিছু ম্যাথ দেখি। সিকিউ একটা ম্যাথ দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2019 আসছে। এখানে তোমার বন্ধু একটি অতি দ্রুত গতিসম্পন্ন কাল্পনিক গাড়িতে 0.76 c মানে হচ্ছে আলোর বেগের 76% গতিতে তোমার পাশ দিয়ে চলে গেল।
গাড়িটি 5.80 মিটার লম্বা বলে তোমার কাছে মনে হলো, অর্থাৎ তুমি যে স্থির তোমার সাপেক্ষে গাড়িটার দৈর্ঘ্য মনে হচ্ছিল 5.80, অর্থাৎ গাড়িটা যখন গতিশীল 0.76 সি গতিতে গতিশীল, তখন তুমি যে গাড়িটাতে দেখলাম অর্থাৎ গতিশীল অবস্থায় গাড়িটার দৈর্ঘ্য হলো 5.80 মিটার। তাহলে এখন স্থির অবস্থায় গাড়িটার দৈর্ঘ্য কত হবে? স্থির অবস্থায় গাড়িটার দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্র হচ্ছে L equals to L naught root over 1 minus v square by c square। তাহলে 1 minus v square by c square, এখানে আমরা যদি L এর ভ্যালু হচ্ছে 5.80, এটা হচ্ছে L 5.80, আর এখানে হচ্ছে ব্যাগ হচ্ছে v, এটা হচ্ছে v equals to 0.76। তাহলে এখানে তোমরা এই ফর্মুলাতে L equals to L naught root over 1 minus v square by c square যদি বসাও, তখন তোমরা এখানে কি L naught এর ভ্যালু পাবা। L naught এর ভ্যালু হিসাব করলে তোমরা যেটা পাবা সেটাই হচ্ছে আনসার। এরপর আছে তোমার ঘড়িতে 20 সেকেন্ড সময় অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে অতিবাহিত সময় বেশি না কম হবে। তাহলে তুমি যখন স্থির অবস্থায় আছো, তোমার স্থির কাঠামো সাপেক্ষে তুমি যে ঘড়িটা সময়টা মেজার করছো সেটা হচ্ছে 20 সেকেন্ড, আর তোমার বন্ধু যে গাড়িতে আছে সেই গাড়ির গতিবেগ হচ্ছে 0.76 সি। তাহলে তোমার বন্ধু সময়টা কি পরিমাণ গণনা করবে সেটা বের করতে হবে। তাহলে এখন আমরা কাল দীর্ঘায়নের সমীকরণ যেটা জানি সেটা হচ্ছে t equals to t naught divided 1 minus v square by c square। তাহলে t হচ্ছে স্থির অবস্থায় সময় অর্থাৎ তোমার সময়টা, আর t naught হচ্ছে তোমার বন্ধুর সময় যে তোমার আলোর বেগের কাছাকাছি বেগে ভ্রমণ করছে। তাহলে t naught টা আমাকে বের করতে হবে। তোমার t টা দেওয়া আছে, t টা হচ্ছে কত? t টা হচ্ছে তোমার 20 সেকেন্ড। তাহলে এখন t equals to t naught divided root over 1 minus v square by c square, এখানে মানটা যদি বসাও তখন আমরা এই মানটা পাবা, তোমার বন্ধুর ঘড়িতে অতিবাহিত সময় পাবা। তখন ওখান থেকে বেশি পাইছো না কম পাইছো সেটা ব্যাখ্যাগারে লিখে দিবা। এরপর আসি আরেকটা, এবার আসো আরেকটা অঙ্ক আমরা সিকিউ করি। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে 2017-তে আসছে ঢাকা বোর্ডে। ধরো 370 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা 50 বছর বয়সী একটি কাছিমকে 0.7 সি বেগে চলমান নভোযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়। তাহলে কাছিমের ভর হচ্ছে 30 কেজি আর গড় আয়ু হচ্ছে 450 বছর। তাহলে এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.46 into 10⁻15 মিটার। তাহলে এখন বলতেছে চলমান অবস্থায় কাছিমের শক্তি নির্ণয় করো। তাহলে চলমান অবস্থায় কাছিমের শক্তি নির্ণয় করতে হলে আমরা শক্তির সমীকরণ জানি কি E equals to mc স্কয়ার। তাহলে m টা হচ্ছে ভর। তাহলে এখন চলমান অবস্থায় আমার ভরটা বের করতে হবে, এরপরে c স্কয়ার দিয়ে গুণ করলে আমরা কাছিমের শক্তি বের করতে পারবো। তাহলে এখন কাছিমের আমার নিশ্চল অবস্থায় অর্থাৎ স্থির অবস্থায় ভর অর্থাৎ ভূপৃষ্ঠে ভর হচ্ছে আমার 30 কেজি। তাহলে 30 কেজি যদি হয়, আমি এখানে m equals to m naught root over 1 minus v square by c square। তাহলে এখানে পৃথিবী ভূপৃষ্ঠে বা নিশ্চল অবস্থায় যদি আমার ভর যদি m naught হয়, এখানে m naught বসাবো, এরপরে কি root over 1 minus v square। তাহলে v এর মান হচ্ছে আমার এই 0.7 c আমি যদি v যদি বসাই, আমরা এখানে গতিশীল অবস্থায় কাছিমের ভরটা বের করতে পারবো। অর্থাৎ গতিশীল অবস্থায় কাছিমের ভর নভোযানের মধ্যে কাছিমের ভর কত হবে m equals to সেটা বের করতে পারবো। তাহলে m যদি বের করতে পারি আমরা E equals to mc স্কয়ার, E equals to mc স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কাছিমের গতিশীল অবস্থায় শক্তিটা বের করতে পারবো। তাহলে চলন্ত অবস্থায় কাছিমের শক্তি নির্ণয় করো। তাহলে এরপর আসতেছে কাছিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কিনা। অর্থাৎ কাছিমের গড় আয়ু হচ্ছে 450 বছর, আর গ্রহের দূরত্ব হচ্ছে কত 370 আলোকবর্ষ দূরে। অর্থাৎ 370 এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.47 into 10⁻15। তাহলে কাছিমটা যদি 0.7 সি অর্থাৎ 0.7 আলোর বেগের সমান করে যদি সে যায়
এই 370 আলোক বর্ষ দূরে যে গ্রহ আছে সেই গ্রহে পৌঁছাবে কিনা সেটা বলতেছে। তাহলে পৌঁছাবে কিনা তার জীবন থাকতে, অর্থাৎ তার গড় আয়ু অর্থাৎ 450 বছরের মধ্যে সে পৌঁছাতে পারবে কিনা সেটা বলতেছে। তাহলে এখন আমরা দেখি সেটা কিভাবে করব। তাহলে নরমালি আমরা নিউটনিয়ান মেকানিক্স, যেটা নিউটনীয় বলবিদ্যায় পড়ছি আমরা, s = vt, অর্থাৎ s = vt অর্থাৎ দূরত্ব = বেগ ইনটু সময়। তাহলে এখানে আমার বেগ হচ্ছে, যদি আমি 0.7c বেগ এবং দূরত্ব হচ্ছে 370 আলোক বর্ষ। তাহলে 370 ইনটু 1 আলোক বর্ষ, এটা গুণ করবা, গুণ করলে হচ্ছে কি আমার টোটাল দূরত্বটা, সেটাকে যদি আমরা বেগ 0.7c দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই পৃথিবীতে পৃষ্ঠে অর্থাৎ তার এই স্থিতিশীল অবস্থায় আর তোমার টাইমটা t = কত সেটা বের হবে। আমার এই টিটা এখানে বের হবে, t = কত। তাহলে t = যদি আমার কত বের হয়, প্রথমে t = কত বের হয়, তাহলে আমার t নটটা বের করতে পারবো। t নটটা হচ্ছে আমার তখন কি গতিশীল অবস্থায়, অর্থাৎ কাসিমটা যদি গতিশীল থাকে, কাসিমটা গতিশীল অবস্থায় তার কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে t প্রথমে আমরা বের করব নিউটনের মেকানিক্সের মতো করে। t বের করার পর নিউটনের মেকানিক্সের মতো করে s = vt, তাহলে t = s/v, তাহলে s হচ্ছে এখানে 370 আলোক বর্ষ আর t হচ্ছে v হচ্ছে 0.7c। ওখান থেকে আমরা নিশ্চল অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যে টিটা সেটা বের করব। এরপর এখান থেকে আমরা t = t0 থেকে আমরা t0 টা বের করব। t0 বের করার পরে t0 এর সাথে আমরা এই তোমার কাসিমের বর্তমান বয়স ছিল 50 বছর। তাহলে 50 বছরের সাথে আমরা t0 যদি যোগ করি, যেটা হয় সেটা যদি আমার 450 বছর থেকে কম হয়, গড় আয়ু থেকে কম হয়, তখন সে কি তার জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে। আর যদি 450 বছর থেকে বেশি হয়, তখন সে জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে না, একে পথেই মারা যাবে। এই জিনিসটা এইভাবে লিখে দিতে হবে। প্রথমে টি বের করতে হবে, এখান থেকে নিউটন মেকানিক্স অনুযায়ী s = vt, এরপর t = t0 ডিভাইডেড √1 - v²/c² সূত্র থেকে আমরা t0 টা বের করব। তো t0 টা বের করলে t0 যেটা পাবো সেটাকে যদি আমরা সেটা প্লাস এটা বর্তমান বয়স যদি যোগ করি, সেটার টোটাল বয়স যদি 450 বছর থেকে কম হয়, তখন সে জীবিত অবস্থায় গ্রহে পৌঁছাবে, আর না হলে পৌঁছাবে না, সে মারা যাবে পথে। তাহলে এটাই হলো সিকিউর। তোমরা এই চ্যাপ্টারে অনেক 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 অঙ্ক আছে, অনেক সামনে আরো টপিক গুলো আলোচনা করব আমরা, তখন আরো কিছু আলোচনা করব, তখন আমরা এই সমস্যা তো নিজেরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবো। অ্যাটলিস্ট বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসছে সেগুলো অন্তত তুমি প্র্যাকটিস করতে পারো, তোমার এই চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। তো বাসায় বসে নিজের পড়াশোনাটা ঠিকভাবে চালাবো আশা করছি। তোমাদের হয়তো সামনে একটা টেস্ট পরীক্ষার হয়তো একটা সাজেশন দিয়ে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য একটা প্রসেস হতে পারে। আর আগামী কিছুদিনের মধ্যে তোমাদের সাথে আমরা জুম ক্লাসে জয়েন করব। তাহলে তোমরা ওই সময় আরো বেশি, আশা করতেছি আরো বেশি উপকৃত হবো, আরো বেশি উপভোগ করবো ক্লাসগুলো। তো তোমাদের সমস্যাগুলো জানাতে পারবো, তোমাদের কোথায় বুঝতেছো না, তখন টিচার আরো বেশি তোমাদেরকে হেল্প করতে পারবে। তো আপাতত আজকে এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করতেছি না। তো যেই লেকচার গুলা তোমরা অনলাইনে দেওয়া হচ্ছে সেগুলো আশা করি তোমরা সবাই দেখবা রেগুলার। এই চ্যাপ্টারে 2টা লেকচার এই পর্যন্ত হলো, দেখবা। পরবর্তী লেকচার আবার হয়তো আমরা জুমে কন্টিনিউ করব। তো তোমরা সবাই জুমে অবশ্যই সবাই তোমরা রুটিন দেখে জুমে অবশ্যই সবসময় জয়েন করবা, রেগুলার ক্লাসগুলো করবা, সেই আশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।